আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রায় ১৯৬০ বছর আগে রোম নগরীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, যা টানা ৬ দিন ধরে চলেছিল। এই আগুনে রোমের ১৪টি অঞ্চলের মধ্যে ১০টি প্রায় ধ্বংস হয়ে যায়। প্রচলিত লোককথা অনুযায়ী, যখন রোমবাসী আগুনে দগ্ধ হচ্ছিল এবং সহায় সম্বল হারিয়ে আর্তনাদ করছিল, সম্রাট নিরো তখন তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে পরম নিশ্চিন্তে বাঁশি বাজাচ্ছিলেন এবং ট্রয় নগরীর ধ্বংস নিয়ে গান গাইছিলেন। সেই থেকে এই প্রবাদটি প্রচলিত, রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। অধ্যাপক ইউনূস যে নিরোর মতো বাঁশি বাজাচ্ছিলেন তা বলার কারণ হলো, প্রথম আলো ডেইলি স্টারে হামলাকারীরা পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তা না পাওয়ার অভিযোগ করেছে পত্রিকা দুটি। দর্শক, 18 ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে যা যা ঘটে গেল, আর তখন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস এবং তার সরকার যেভাবে ডিউটি ফ্রি মুডে ছিল, তার সঙ্গে সম্রাট নিরোর সেই প্রাচীন উপমার সঙ্গে অনেকখানি মিল খুঁজে পাওয়া যায়। আমাদের হিসেবে ওই রাতে সারা দেশে কমপক্ষে 16টি জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নোবেলজয়ী অধ্যাপক ইউনূস তো শান্তি পছন্দ করেন, তাই হয়তো তার প্রশাসন 18 ডিসেম্বর রাতে এতটাই শান্ত ছিল যে সারা দেশ যখন পড়ছিল, তারা সম্ভবত বাঁশি বাজাচ্ছিলেন না, শান্তির ঘুমে বিভোর ছিল। অবশ্য প্রায় 14 ঘন্টা পর মোহাম্মদ ইউনূসের দপ্তরের ঘুম ভাঙলে দুটো বিবৃতি জোটে বাংলাদেশের মানুষের কপালে। সেই বিবৃতিতে গণমাধ্যমে হামলা আর ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় বরাবরের মতোই পাওয়া গেছে একরাশ নিন্দা আর ন্যায় বিচারের আশ্বাস। যদিও বিবৃতি দুটি দেখে মনে হতে পারে ছায়ানটের মতো বড় প্রতিষ্ঠানে হামলার খবর যমুনায় পৌঁছায়নি। অধ্যাপক ইউনূসের দপ্তর গতানুগতিকভাবে কাউকে ছাড় দেয়া হবে না এমন ভোতা মার্কা হুঁশিয়ারি দিলেও যুক্তরাজ্য নতুন করে সতর্ক থাকতে বলেছে। বাংলাদেশে দেশ দুটির দূতাবাস বলছে, শরীফ ওসমান হাদি জানাজা ঘিরে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। সরকার এই প্রথমবারের মতো বলছে, বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীরা এই কাজ করেছে, সেই কারণে কি বিদেশিদের এমন তড়িৎ সতর্কবার্তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, গত 16 মাস ধরে দেশব্যাপী মব সন্ত্রাসের বাড়বাড়ন্ত হলেও অন্তর্বর্তী সরকার প্রভাবশালীদের কাছে এগুলো ছিল প্রেসার গ্রুপের কাজ। যদিও 18 ডিসেম্বর রাতে সহিংসতার ঝটিকা সফরের পর তারা এখন বলছেন সবচেয়ে নিকৃষ্ট মব সন্ত্রাস। 18 ডিসেম্বর রাতে যা হয়েছে তাকে স্রেফ সহিংসতা বললে ভুল হবে। এটা ছিল এক পরিকল্পিত তাণ্ডব। চলুন দেখি সেই রাতে প্রশাসন আর সরকারের ডিউটি ফ্রি মুডে থাকাকালীন সময়ে কি কি ঘটনা ঘটল। কারণ বাজারে দৈনিক প্রথম আলো এবং ফার্মগেটের ডেইলি স্টার ভবনে হামলা ও আগুন দেওয়া হয়। ডেইলি স্টার ভবনে কর্মরত প্রায় 30 জন সাংবাদিক সাক্ষাৎ মৃত্যুকে দেখেছেন খুব কাছ থেকে। পত্রিকাটির সাংবাদিক চাইমা ইসলাম যখন ফেসবুকে স্ট্যাটাস লিখলেন, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, তোমরা আমাদের মেরে ফেলেছ। ভিডিওতে দেখা গেছে ডেইলি স্টারের সাংবাদিকরা যখন ছাদে আটকা পড়ে ধোঁয়ায় নীল হয়ে যাচ্ছিলেন, তখন পুলিশ ও প্রশাসন শান্তি আলোচনা করছিল। পুলিশ সেখানে উপস্থিত থেকেও পিসফুলি ভাঙচুরটা দেখেছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, হামলাকারীরা পত্রিকা দুটির অফিসে পৌঁছানোর আগে সরকারের উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েছিলেন সাংবাদিকরা, কিন্তু সরকার তো তখন ছিল সেই বাঁশি বাজানোতে ব্যস্ত। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ছিল। পরে রাত থেকে আবার সংবাদ মাধ্যম দুটিতে অনলাইন কার্যক্রম চালু হয়। সন্ধ্যায় প্রথম আলোর অনলাইনের প্রতিষ্ঠানের উপর হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য শীর্ষক একটি লেখা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রথম আলোর অফিস উদ্দেশ্য প্রণীত ও সংগঠিত আক্রমণের শিকার হয়েছে। পত্রিকাটি বলছে, হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে প্রথম আলো প্রতিষ্ঠার 27 বছরের ইতিহাসে কোনো সংবাদপত্রজনিত ছুটি বাদে পত্রিকাটি এই প্রথম আজ প্রকাশ করা সম্ভব হয়নি। হামলার শিকার হয় দিনটিকে বাংলাদেশের জন্য এক কালো দিন বলে উল্লেখ করেছে প্রথম আলো ও ডেইলি স্টার।
রাজশাহী, কুষ্টিয়া ও সিলেটের প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা হয়েছে। দর্শক, বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এর আগেও ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলার চেষ্টা করা হয়েছিল। রাত 2:45টায় যখন দেশের অন্যতম প্রবীণ সম্পাদক নুরুল কবির ডেইলি স্টার অফিসের সামনে গিয়ে হামলার প্রতিবাদ জানালেন, মব তাকেও ছাড়ল না। পরিসংখ্যান বলছে, অধ্যাপক ইউনূসের গত 16 মাসে সাংবাদিক নির্যাতন আর গণমাধ্যমের উপর নিপীড়নের চিত্র অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে। টিআইবির পরিসংখ্যান বলছে, ডক্টর ইউনূসের আমলে সাংবাদিকরা আসলে আরো বেশি শারীরিক কসরত করছেন পালানোর জন্য। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে গত 1 নভেম্বর পর্যন্ত 6 জন সাংবাদিক খুন হয়েছেন, 27 জন সাংবাদিককে জেলে ভরা হয়েছে, 450 বেশি সাংবাদিক শারীরিক হামলার শিকার হয়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর হলো, থামাতে না পারলে সরকার এখন সন্ত্রাসবাদ বিরোধী আইনের অপব্যবহার করছে। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল থেকে শুরু করে আর্থিক হয়রানি সব কৌশলে ব্যবহার করেছে সরকার। প্রথম আলো ডেইলি স্টারে হামলার পরপরই বাংলার প্রাণের প্রতিষ্ঠান ছায়ানটেও হামলা হয়। নতুন বাংলাদেশের জন্য হয়তো সুর এখন বড় বেশি ভীতিকর, তাই হামলাকারীরা ভেঙেছে হারমোনিয়াম আর সেতার, সাথে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারটিও পুড়িয়ে দেওয়া হয়। একই রাতে আগুন দেওয়া হয় ধানমন্ডি 32 নম্বরে। তবে 32 নম্বরে শুধু আগুন দিয়ে মন ভরেনি, আনা হয় বুলডোজারও। দর্শক, একই রাতে বিভৎসতার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল ময়মনসিংহের ভালুকায়। দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা এবং গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। মধ্যযুগীয় কায়দায় চলা দেশে কোনো প্রমাণ নেই, কোনো বিচার নেই, শুধু মবের ইচ্ছা আর এক টুকরো দড়ি আজ বাংলাদেশের আইন। চট্টগ্রাম ও খুলনায় ভারতীয় ডেপুটি হাইকমিশনে হামলা চালানো হয়। উত্তরায় 32টি দোকান ভাঙচুর আর আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটতরাজ চালানো হয়েছে। চট্টগ্রামে প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরী এবং বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে লুটতরাজ ও অগ্নিসংযোগ করা হয়। দর্শক, রাতভর এমন তাণ্ডবে সামাজিক মাধ্যমে অনেকে আশা করেছিলেন কখন আসে অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে বহুল কাঙ্ক্ষিত একটি বিবৃতি। এমন প্রত্যাশার বড় কারণ হলো, সরকার এরই মধ্যে বিবৃতিবাজ সরকার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিবৃতি আসতে দেরি হওয়ায় একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, আপনারা ভুলে যাচ্ছেন আজকে শুক্রবার, অন্তত 2টো ওয়ার্কিং ডে দিতে হবে। তবে না, 2টো ওয়ার্কিং ডে লাগেনি, সে কাঙ্ক্ষিত বিবৃতি আসে 12 ঘন্টা পর। একটি নয়, 2টি। প্রথম বিবৃতিটি আসে 19 ডিসেম্বর দুপুর 1:02, যেখানে জানানো হয়, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মোহাম্মদ ইউনূস। 2 সম্পাদককে 1 গামলা গভীর সমবেদনা আর 1 বালতি পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। দর্শক, যেখানে 27 বছরের ইতিহাসে এত বড় হামলার কারণে প্রথমবারের মতো পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে, তারপরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, অথচ বিবিসির খবরে বলা হয়েছে পত্রিকা দুটির সাংবাদিকরা সাহায্য চেয়েও পাননি। দ্বিতীয় বিবৃতিটি আসে দুপুর 1:28। এই বিবৃতিতে সরকার বলছে এগুলো কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট বা বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ। পুলিশ ও সেনাবাহিনী আর শত শত মিডিয়ার সামনে যখন পত্রিকা দুটিতে হামলা চালানো হয়, তখন সেটি বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ হয় কিভাবে? ঘন্টার পর ঘন্টা সময় পেয়েও ডেইলি স্টার বা ছায়ানট রক্ষা করা হলো নাই বা কেন? এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি মবকে লাইসেন্স দেওয়া? সমালোচকরা বলছেন, মোহাম্মদ ইউনূস সরকার এখন তার নিজের তৈরি ফ্রাঙ্কেনস্টাইনের কাছে জিম্মি। এই দুটি বিবৃতির পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। একজন লিখেছেন, বিবৃতিতে ঠিক এমন কি কোনো শব্দ বা বাক্য আছে যা দেখে অপরাধীরা ভয় পাবে? সরকার উদ্দেশ্যে একজন লিখেছেন, তুমি সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। আর একজন লিখেছেন, সরকার বলেছে নাগরিকদের সচেতন থাকতে হবে, কারণ সরকার হিসেবে তাদের আসলে কিছুই করার ক্ষমতা নেই। দিন শেষে ছায়ানটে সমবেদনা জানাতে গিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি হামলাকে ফৌজদারি অপরাধ বললেও প্রায় 24 ঘন্টা পার হতে চললেও না কোনো মামলা হয়েছে, না কেউ গ্রেপ্তার হয়েছে। তবে বরাবরের মতোই শুধু পাওয়া গেছে পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস আর নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় না দেওয়ার বিরাট লম্বা ঘোষণা। কিন্তু দুটি প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঢাকার দূতাবাস বলছে ভিন্ন কথা। দেশ দুটির দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। শুক্রবার সন্ধ্যায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জারি করা সতর্কবার্তায় বলা হয়, শরীফ ওসমান হাদির নামাজে জানাজা হবে 20 ডিসেম্বর দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে। সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশ ও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। দর্শক, এমন সতর্কতার কয়েক ঘন্টার মধ্যেই রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। সন্ধ্যা 7:20 আগুন দেওয়া হয় বলে জানিয়েছে সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা 7টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শক, গত 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেছিলেন, এখন আমরা সভ্যতার পথে পা বাড়িয়েছি। আমরা এমন এক সভ্যতা গড়ে তুলব যা দেখে বিশ্ববাসী ঈর্ষান্বিত হবে। 18 ডিসেম্বর রাতে সাংবাদিকরা যখন আগুনের শিখার মাঝে ছাদে দাঁড়িয়ে বাঁচার আকুতি জানায়, তখন পুরো বিশ্বের গণমাধ্যমে সেই ঈর্ষার খবর ছড়িয়ে পড়েছে বড় বড় হেডলাইনে। ঈর্ষা এখন সার্কাসের রূপ নিয়েছে। 10টি দেশের দূতাবাস, সাথে অধ্যাপক ইউনূসের বন্ধু বলে পরিচিত ভলকার তুর্ক বলেছে, ইউনূস সরকার উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেকটা এমন, একদল লোক একটা ডুবন্ত জাহাজকে উদ্ধার করতে এসে জাহাজের ফুটোগুলো বন্ধ না করে বরং জাহাজের মাস্তুলগুলো কেটে ফেলেছে, কারণ তাদের মতে ওগুলো পুরনো আমলের ছিল। দর্শক, 18 ডিসেম্বর রাত আমাদের মনে করিয়ে দেয়, যখন রাষ্ট্র তার শক্তির একচেটিয়া অধিকার ফ্রি স্টাইলে ছেড়ে দেয়, তখন স্বাধীনতা বলতে শুধু পুড়িয়ে ফেলার স্বাধীনতাটুকুই অবশিষ্ট থাকে। সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে, কিন্তু যে সরকার একটি সংবাদপত্রের অফিস বা একজন সম্পাদককে রক্ষা করতে পারে না, তারা স্বচ্ছ ব্যালট বাক্স রক্ষা করতে পারবে কিভাবে, সে প্রশ্ন থেকে যায়। সরকার বলছে তারা বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক, কিন্তু সতর্কবাণী কেবল ফেসবুক আর কাগজের বিবৃতিতেই সীমাবদ্ধ। অবস্থা এমন দাঁড়িয়েছে, ইতিহাসের পাতায় অধ্যাপক ইউনূসের এই 16 মাস বিবৃতি 16 মাস হিসেবে লেখা থাকবে। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত থেকে উত্তপ্ততর হচ্ছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত চিন্তিত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কালকে এসেই রাতারাতি ট্রাই সার্ভিস মানে নৌ, বিমান এবং পদাতিক বাহিনীর 3 প্রধান এবং সিডিএস আর আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, তাদের সঙ্গে রাত্রিবেলায় বৈঠকে বসেন, পুরোটা পর্যালোচনা করেন। ওদিকে অজিত ডোভাল বসেন, বিএসএফ, এনআইএ, র, এদের সঙ্গে কথাবার্তা বলেন। শেষে যা ঠিক হয়, আপাতত সমস্ত রকমের ভিসা সেন্টারগুলোকে অনির্দিষ্টকালের জন্য পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দাও। আর প্রতিনিয়ত বিদেশ মন্ত্রক এখন যতগুলো আমাদের বাংলাদেশে যত হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশন রয়েছে সেগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। আর এদিকে বর্ডারে 12টা আমাদের হেলিকপ্টার রেডি রাখা হয়েছে উইথ কমান্ডো বলে তাদের হাতে রয়েছে ব্যারেট M82, যা পৃথিবীর সব থেকে ধ্বংসাত্মক গান বলা যায়, যার
মানে শুটিং ক্ষমতা প্রতি সেকেন্ডে 272টা গুলি। এই কমান্ডো রেডি করা হয়েছে। যদি বিন্দু মাত্র যদি প্রাণের আশঙ্কা দেখা দেয়, এই আমাদের কূটনৈতিক ব্যক্তি যারা রয়েছে, যারা হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশনার রয়েছে বিভিন্ন জেলায়, তাদের ওখানে উড়ে গিয়ে কমান্ডো বাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। সেক্ষেত্রে কমান্ডোদের ওই গান দেওয়া হয়েছে, এই M82 ব্যারেট M82, এটা হচ্ছে আমেরিকান গান। এবং আমি যেটা বললাম, সেকেন্ডে 272টা গুলি বেরোয়। সেক্ষেত্রে কমান্ডো যাচ্ছে কত আমি বলতে পারবো না। কমান্ডো নেমে গুলি চালিয়ে সামনে যারা থাকবে নিকেশ করে দিয়ে বাকিদের হেলিকপ্টারে তুলে নিয়ে বেরিয়ে চলে আসবে। তারপরে আন্দাজ তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এদিকে খবরাখবর যা যা নেওয়ার সেগুলো নিচ্ছেন আমাদের অজিত দোভাল। গোয়েন্দা সূত্র থেকে কি কি খবর পাওয়া যাচ্ছে না যাচ্ছে, কি কি ফুটেজ পাওয়া যাচ্ছে, ফুটেজগুলো সমাজ মাধ্যমে যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এখন আমি যে খবরটা এখন যখন করছি তখন বাজে আপনার 4:10 আমাদের ভারতীয় সময়। 4:10 অব্দি আমি যা জানলাম, শাহবাগ মোড়ে, মানে আমি তো লেটে দেখছি, আর তার আগে হয়তো অনেক কিছু হয়ে গেছে। শাহবাগ মোড়ে আমি যা দেখেছি, শাহবাগ মোড়ে এখন প্রচন্ড মানে কি বলে ক্ষোভ বিক্ষোভ জমা হয়েছে এবং প্রচুর মানুষ ওখানে জমায়েত হয়ে তারা এবার প্ল্যান করছে সম্ভবত ঢাকা হাই কমিশনের দিকে যেতে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, 2 মিনিটের একটা ভিডিও করেছিলাম, যে ঢাকা হাই কমিশনের ভেতরে, ভারতীয় হাই কমিশনের ভেতরে, ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের ভেতরে যদি ঢোকার চেষ্টা করেন এবং কাউকে নিগ্রহের চেষ্টা করেন, একটা যদি পাথরও মারেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি ভারতকে আক্রমণ করেছেন। কারণ ওই যে জমি খণ্ডটা, ওটা বাংলাদেশের বুকে হলেও ওই জমি খণ্ডটা কিন্তু ভারতবর্ষের। তাহলে ভারতবর্ষের জমি খণ্ডে একটা ঢিলও যদি আপনি মারেন, তাহলে ধরে নেওয়া হবে সেই ঢিলটি এসে ওটা ভারতবর্ষ নয়াদিল্লিতে পড়েছে। সুতরাং সেখানে যা কিছু হবে তার জন্য দায়ী থাকবে বাংলাদেশের এই উগ্রপন্থী জামাতি মানুষজন। তারপর যা হবার, মানুষ পায়ে কুড়ুল পরে, কুড়ুলে পা মারছে। ভারতের শক্তি সম্পর্কে এদের বিন্দুমাত্র আইডিয়া নেই, এরা ভুল ভাল বকে বেড়ায়। ভারতের জিডিপি বা বাজেট চলে নাকি এদের 40% টাকায়, সেটা কত, 1,20,000 কোটি টাকা, না 1,40,000 কোটি টাকা। এরা জানে না বিলিয়ন আর কোটি, ডলার, লক্ষ, এরা এই হিসেবগুলো জানে না। বিলিয়ন, মিলিয়ন, লক্ষ, কোটি, নিযুত, হ্যাঁ, এরা এসব হিসেব জানে না। মাদ্রাসার ছাপ এখন বলা হচ্ছে সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে মাদ্রাসা থেকেই গিয়েছিলেন। এর জন্য দায়ী তো শেখ হাসিনা। আজকে বাংলাদেশের জন্য এই যে দায়ী, তার জন্য শেখ হাসিনাই দায়ী। আমি তো করবো শেখ হাসিনাকেই দায়ী। তো যাই হোক, সে আলোচনা এখন করার দরকার নেই। এখন বর্তমানে যা পরিস্থিতি, তাতে অনেকেই ভাবছেন যে ভারত এত প্রতীক্ষা করছে কেন, অপেক্ষা করছে কেন। ভারত সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। যেখানে ভারতের ভেতরে, বাংলাদেশে আক্রমণ করলে ভারতের ভেতরে এবং বহির্বিশ্বে যাতে কোনো ভুল বার্তা না যায় যে একটা ছোট দেশকে এইভাবে আক্রমণ করা হলো। এবার যখনই বৃহৎ দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, আর ইউরোপিয়ান ইউনিয়ন তো সকালবেলা ভেঙে গেছে, ইউএস ভেঙে গেছে, ইউকে ভেঙে গেছে, তো যারা যারা ভেঙে যাচ্ছে তারা তো কানাডাও চলে গেছে। যারা যারা ভেঙে যাচ্ছে তারা অবস্থা বুঝেই ভেঙে যাচ্ছে। তারা বুঝতে পারছে এখানে থাকা সম্ভব নয়। তারা সমস্ত চাবিপত্র দিচ্ছে, মানে এক ধরনের অ্যাম্বাসি বন্ধ করে দিয়ে তারা সমস্ত গা ঢাকা দিয়েছে।
তাহলে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে বাংলাদেশের ভেতরের অবস্থাটা কি, এবং সেটার মানে প্রতিফলন ভারতবর্ষের ক্ষেত্রে কিভাবে পড়বে। বলে সেক্ষেত্রে বাইরের দেশের খুব একটা চাপ এসে পৌঁছাবে না। আর ইউএস তো বুঝেই গেছে যে যা ঘটার ঘটে গেছে, এখন তীর হাতের বাইরে চলে গেছে, ধনুক থেকে তীর বেরিয়ে গেছে, এখন আর তাকে ফিরিয়ে আনা যাবে না। ইউনুসের হাতেও গেম নেই। ইউনুস এখন চাইছে যে কোনো মতে শান্ত করে যাতে ভোটটা হয়, কিন্তু ভোট অবধি যাবে না। আজকে রাতের মধ্যে হুঙ্কার দেওয়া হয়েছে, যদি আপনাদের স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি পদত্যাগ না করেন তাহলে যমুনা ঘেরাও করবে। আর এই যা পাগল লোকজন দেখলাম কালকে, যেভাবে আগুন জ্বালিয়ে দিল দুটো পত্রিকা অফিসে, আমি সারা রাত জেগে আমি দেখেছি। পত্রিকা অফিসে আগুন ধরে জ্বালালো, সেখানে তাদের আত্মীয় স্বজন সহকর্মী থাকতেও পারে, তাদের পরিচিত থাকতে পারে, সেই জ্ঞানটুকু নেই যে তাদেরকে আগে বার করে দিতে হবে। আর পত্রিকা অফিস তো ভাই, এই দুটো পত্রিকা সব থেকে তো বেশি মানে সালাম করেছিল, সমর্থন জানিয়েছিল আপনাদের, তখন আপনাদের খুব ভালো লেগেছিল। এখন যেহেতু আপনাদের সমালোচনা করছে, তাই আপনাদের এত খারাপ লাগছে। তবুও চেপে সমালোচনা করে, খোলাখুলি সমালোচনা করে না, কিন্তু চেপে করে। এখন বাকি যে কাগজ আর পত্রিকাগুলো রয়েছে তারা কি করবে ভগবান জানে, কারণ আপনাদের উপর কারোর কোনো বিশ্বাস নেই। আপনারা কখন কোন দিকে ধাওয়া দেবেন, আর গিয়ে ছাত্র জনতার নামে ওই 100-150 লোক উৎপাত মাচাবে, সেটা তো মানুষ তো মানে কল্পনা করতে পারে না আপনাদের মাথার মধ্যে কি ঘুরছে। আপনারা পাগল হয়ে গেছেন, দেশটাকে ধ্বংস করার জন্য আপনারা পাগল হয়ে গেছেন। নিজেদের দেশকে ধ্বংস করে এই একটা জাতিকে দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশ জাতি। এটা পাকিস্তানও করেনি। পাকিস্তানের মানুষ কিন্তু পাকিস্তানের ভেতরে তাদের মানে কোনো স্থাপনা তারা ধ্বংস করে না। তাদের রাগ হচ্ছে গিয়ে ওই কি বলে ডিফেন্সের উপরে। তারা যা উৎপাত করে পিটিআই ডিফেন্সের উপর করে। পিটিআই ছাড়া আর কেউ এখনো পর্যন্ত করেনি। ইমরান খানকে অ্যারেস্ট করার পরই একবারই করেছিল। তো এখন ভারতবর্ষের এই যে মানে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু খুব ভাবাচ্ছে। মানে একটা ঢিলও যদি পড়ে, তাহলে পরে কিন্তু এখানে হেলিকপ্টার গুলো উড়বে, উড়ে গিয়ে ওখানে কমান্ডো নামবে, ওদেরকে তুলে নিয়ে চলে আসবে। তারপরেতে আমাদের এখানে সৈন্য রয়েছে, তখন বুঝে নেওয়া যাবে আপনাদের কত দম, আর ভারতবর্ষকে কতটা আপনারা ওইখানে 7 সিস্টার নিয়ে নেন, তখন বুঝে নেওয়া যাবে। আপনাদের কটা মাঠে থাকেন, ওই শাহবাগ চত্বর, তারপরে শহীদ মিনার চত্বর, মধুর ক্যান্টিন, এই সমস্ত জায়গায় আপনাদের কত লোক থাকে, সেটা আমিও দেখে নেব। আর একটা কথা শুনে রাখবেন, এবার যদি ভারত ঢোকে, তাহলে আগামী 1.5 বছর 2 বছরের আগে কিন্তু বেরোবে না। আমি বহু আগে বলেছিলাম, ভারত যদি একবার ঢোকে, তাহলে 1.5 থেকে 2 বছরের আগে ভারত বেরোবে না ওখান থেকে, ওখানে গেড়ে বসে থাকবে। আপনাদের সব নিকেশ করার পর তারপর ভারতবর্ষ ফিরে আসবে, কারণ ভারতবর্ষ দীর্ঘদিনের এই অশান্তি আর সহ্য করবে না। এখন দেখা যাক, আমি খবর পাইনি যে কোনো আমাদের হাই কমিশন, একটা চট্টগ্রামের তো একটা হাই কমিশনের কোথায় একটা দেখলাম যে সেখানে সমস্ত ভাঙচুর টাংচুর করেছে। ঠিক আছে, ওনার বারবার রীতিমতো মানে শঙ্কিত, তিনি বারবার মানে ফোন করছেন বিদেশ মন্ত্রকে। আমাদের বিদেশ মন্ত্রী তিনি সফল কাটছাট করে আজকে দুপুরেই ফিরে আসছেন, মানে এতক্ষণে হয়তো ফিরে এসছেন। আমি দুপুর বলছি, এখন তো প্রায় বিকেল হয়ে গেল, এতক্ষণে হয়তো ফিরে এসছেন তিনি। তার সফর সমস্ত ছাটকাট করে দিয়েছেন, তিনি আর কোথাও অন্যত্র কোথাও যাচ্ছেন না, তার অন্য দেশে যাওয়ার কথা ছিল। তো দেশের যখন এই অবস্থা, তখন কোনো দায়িত্ববান মন্ত্রী ভারতবর্ষে তারা বিদেশে থাকে না, তারা সমস্ত চলে আসে দেশে, দেশে এসে দেশের হাল সামলায়, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ায়। এবং আজকেই যদি কিছু হয়,
তাহলে পরে রাত্রিবেলা আমি আপনাদের খবর দেবো। তবে আপনাদের ওপরওয়ালার কাছে আপনারা প্রার্থনা করুন যেন এই সমস্ত কাজগুলো যেন এই আপনার আমাদের হাই কমিশন, ডেপুটি হাই কমিশনের উপরে যেন চড়াও না হয়, আর তাদেরকে যেন মারধর না করে। যদি করে তাহলে পরে আপনাদের দেশের লোকের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। সেখানে কি আওয়ামী লীগ আর কি তখন বাছাবাছি তো তখন হবে না, বাছাবাছি তখন পরে হবে, কারণ এরা কাউকে চেনে না। সৈন্যবাহিনী, গোর্খা বাহিনী এরা হচ্ছে অতি নৃশংস বাহিনী, যাকে পারবে তাকে কাটতে কাটতে ঢুকে যাবে। তখন সামনে কে পড়বে, আবাল বৃদ্ধ বনিতা কেউ বাদ যাবে না, সব ধরবে আর কাটবে, ধরবে আর কাটবে। এরা গুলি চালানোর থেকে খুবই চালায় বেশি। তো যাই হোক, ভবিষ্যতে একবার যখন আপনারা দেখবেন তখন আপনারা এই ভেতরে চুলবুলি ঘটে না, ভেতরে যুদ্ধের চুলবুলি, যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই, ভারতবর্ষে খেয়ে নেবো, সেভেন সিস্টার খেয়ে নেবো, সব চুলবুলি একেবারে সমুদ্রের তলায় চলে যাবে চিরদিনের মতো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।